ঠাকুরমার ঝুলি খুলবে। হ্যাঁ বন্ধুরা, ঠাকুরমার ঝুলি আবারও খুলে গেছে। আমি আবারও চলে এসেছি ঠাকুরমার ঝুলি থেকে একটি অসাধারণ গল্প নিয়ে। গল্পের নাম মধুমালতী, কলমে লীলা মজুমদার। শুনতে থাকুন। বহুদিন আগেকার কথা, যখন আজকাল যা যা ঘটে থাকে সে সমস্তই ঘটত তখনকার কথা। রানীমা বড় রাজকন্যে, মেজ রাজকন্যে আর মাস্তুতো বোন মধুমালতীকে ডেকে বললেন, পরী দিদি আসছেন অতিথি হয়ে, দেখিস তার যেন অমর্যাদা না হয়, যেন আবার অপমান হয়ে রেগে মেগে সাপখোপ দিয়ে না বসেন। জানিস তো রাজার রাজকোষ গড়ের মাঠ, উজির নাজিরদের 3 মাসের মাইনে বাকি, জাহাজ ঘাটির জাহাজ সব চাচা পোছা, মহারাজের লাল পাথর বসানো মুকুটটা পর্যন্ত থিয়েটার কোম্পানিকে বাধা দেওয়া হয়েছে। উপরন্তু তোদের কারুর বিয়ে হয়নি, হবার বিশেষ লক্ষণও দেখি না। তাই বলি, যার পরিদিদি নেই তার কেউ নেই। বড় রাজকন্যে মেজ রাজকন্যে রেগে বললেন, কেন আমাদের বিয়ে হবে না? আমরা রাজার মেয়ে, আমাদের রূপ গুণ কোনটা কম শুনি? বিয়ে না হয় তো ওই মধুমালতীর না হতে পারে। রান্নাঘরে দিন কাটে, চোখে মুখে ঝুলকালি, না আছে একটা ভালো শাড়ি, না আছে একটা ভালো গয়না। মা গো, কি ঘেন্না! মধুমালতী চোখ নিচু করে রানীমার পায়ের দিকে চেয়ে রইল। রানীমা বললেন, ছি ছি, গরিব মানুষকে টিটকিরি দিতে নেই, খেতে পেত না, পড়তে পেত না, তাই ঘরে ঠাঁই দিয়েছি, তাই নিয়ে আর খোটা দিস না। তোমাকেও বলি বাছা, তোমার ভরসাতেই খানসামা দাঁড়ালাম, তা রান্না বান্নাগুলো যদি একটু মনের মতো হয়, পরী দিদি কি যে মনে করবেন কে জানে। মাস্তুতো বোন মধুমালতী তবু চোখ নিচু করে চুপ করে রইল। বড় রাজকন্যা বললেন, আমরা তো পরী দিদিকে নেমন্তন্ন করিনি, তবুও কেন আসছেন? মেজ রাজকন্যা বললেন, যেচে যখন আসছেন সেরকম ব্যবহার করবেন, সেই রকমই ব্যবহার পাবেন। বড় রাজকন্যা শুধলেন, পরী দিদির কি অনেক সোনা দানা হিরে মুক্ত আছে? তিনি কি 4 ঘোড়ার টানা জুড়ি গাড়ি চড়ে আসবেন? সঙ্গে কি 100 দাস দাসী আসবেন? 100 উটের পিঠে চাপিয়ে কি তিনি আমাদের জন্য উপহার আনবেন? রানীমা গালে হাত দিয়ে বললেন, ও মা, বলে কি? 100 উট থাকবে কোথায়? পশুশালা তো সার্কাস কোম্পানি ভাড়া নিয়েছে। 100 দাস দাসী খাবে কি? তোরাই তো দিন রাত খাই খাই করিস। তোমাকে বলি বাছা মধুমালতী, খাবার দাবার গুলো না হয় বিশ্রী করেই রাঁধলে, পরিমাণটাও কি বাড়াতে পারো না? মেজ রাজকন্যা বললেন, পরী দিদি কি জ্যোৎস্না রাত্রির মতো রূপসী? তার চুলগুলো কি মেঘের মতো নরম? তার চোখ দুটো কি তারার মতো উজ্জ্বল? কথা বললে কি তার মুখ থেকে গোলাপ ফুল আর মুক্ত ঝরে পড়ে? তার গলার আওয়াজ কি বসন্তকালের কোকিলের মতো? তাই শুনে রানীমা নড়বড়ে সিংহাসনে বসে পড়লেন। বললেন, কি জানি বাছা, তোর দিদির অন্নপ্রাশনে শেষ দেখেছিলাম, বয়স মনে হয়েছিল 60 বছর, মাথায় 2 গাছি পাকা চুল ছিল, ঝাঁকাই চেপে এসেছিলেন খালি হাতে, প্রচণ্ড খিদে নিয়ে, সঙ্গে উট টুট কিচ্ছু ছিল না, তবে একটা কালো বেড়াল ছিল। গলার আওয়াজটা ছিল ভাঙ্গা হাড়ির ভেতরের খুন্তি ঘষলে যেমন শোনায় অনেকটা তাই। নাক সিটকে 2 রাজকন্যে একসঙ্গে বলে উঠলেন, মা গো, কি ঘেন্না! রানীমা তাই শুনে মধুমালতীকে বললেন, আর তোমাকেও বলে রাখি বাছা মধুমালতী, গরিব আছো, গরিবের মতো থাকবে, পরী দিদির সঙ্গে বেশি ঘেঁষাঘষি করতে যেও না, আবার তাকে চটিয়ে দিও না। মেয়েদের সাবধান করে দিয়ে বললেন, দেখিস যেন বেখাপ্পা কিছু বলিস নে,
যা রাগী মানুষ, এক কথায় তোদের এক একটাকে গিরগিটি বানিয়ে দিতে পারেন, তা মনে রাখিস। এখন যা, তোদের নীল রঙের হাওয়াই শাড়ি পরে, মুখে রৌদ্ররেণু মেখে, আলোর দিকে মুখ করে, ফুলের মালা আর চন্দন বাটা নিয়ে সদর দরজায় দাঁড়া। পরি দিদির অভ্যর্থনা করতে হবে। আর তোমাকেও বলি বাছা মধুমালতী, সাজসজ্জার সঙ্গে তোমার কি? রান্নাঘরে গিয়ে বরং মুখে দেবার যোগ্যী কিছু রেধো। মধুমালতী ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, পরি দিদি আমার জন্য কিছু আনবেন না? রেশমি শাড়ি, ফিরোজার গহনা আনবেন না? রাজপুত্র বর আনবেন না? শুনে রাজকন্যারা আর হেসে বাঁচেন না। আরে তোর জন্য আনবেন কেন রে? তুই হলি গিয়ে গরিব, আনেন যদি আমাদের জন্য আনবেন, আমরা হলাম রাজকন্যে। মধুমালতী মুখখানা কালি করে রান্নাঘরে গিয়ে গুটি কতক আলু, আধশের দুধ আর দুটো তিতির পাখি দিয়ে রান্না চড়ায়। তার মন ভালো নেই। বাইরে সন্ধে ঘনিয়ে এসেছে। এমনি সময় পিছনের দরজা দিয়ে এক মুখ দাড়ি গোঁফ নিয়ে রোগা ডিগডিগে একটা লোক মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করল, এই আমার উট দেখেছ? আমার ন্যাড়া মতন উট? চমকে গিয়ে মধুমালতী খুন্তি উঁচিয়ে বললেন, এই ও ভাগো। তারপর চোখ তুলে লোকটার মুখের দিকে চাইল। চেয়ে অবাক হলো, দেখল তার দাড়ি গোপের ফাঁকে ফাঁকে রূপের ছটা। তার খাকি রঙের আধময়লা কুর্তি পেন্টেলুন তার দেহের দিব্যকান্তি গোপন করতে পারছে না। লোকটা একটু বিরক্ত হয়ে বললে, উটটা কোথায় রেখেছো বল না? উট না হলে উটের খেলা দেখাবো কি করে? আহা, আমার অমন শেখানো পড়ানো উট গো। মধুমালতীর হৃদয়খানা খাঁচাই বন্ধ পাখির মতো ডানা ঝাপটাতে লাগলো। ক্ষীণ কণ্ঠে সে বললে, অমন উট উট করো না বলছি, উট দেখলে আমি ভয়ে মূর্ছা যাব। লোকটা ঘরের ভেতরে একটু সেদিয়ে বললে, বাহ, বেশ গন্ধ বেরোচ্ছে তো। এইখানে এই টুলটাতে একটু বসি। মধুমালতী ভালো করে কথা না শুনেই বলল, হুঁ, কিন্তু খবরদার তিতির পাখির ভাগ চেও না। তুমি তিতির পাখি খেয়ে ফেললে পরি দিদি কি খাবেন? আর পরি দিদি খেতে না পেলে সে রেগে মেগে রাজকুমারী দিদিদের আর আমাকে এক কথায় গিরগিটি বানিয়ে দেবেন। তখন আমাদের বিয়েও হবে না, শাড়ি গহনাও পরা হবে না। লোকটা বলল, কেন বিয়ে হবে না? তোমার মতো যে রাধে তার 100 বার বিয়ে হবে। পরি দিদি এসব খাবেন না। 2 রকম পরি হয়। 1 নম্বর পরীরা মধু খায়, আর 2 নম্বর পরীরা গন্ধকের ধোয়া খায়। তিতির পাখির মাংস পরীরা খায় না। বলে তিতিরের একটা ঠ্যাং ছিঁড়ে তক্ষুনি সেটাকে চিবিয়ে খেয়ে ফেলল। মধুমালতী আপত্তি জানাতে গেলে তাকে বাধা দিয়ে বলল, জানো, আমি দেখতে এই রকম, কিন্তু আমার জীবনে একটা বড় দুঃখ আছে। শুনে মধুমালতীর মনটাও হাহাকার করে উঠল। তিতিরের কথা সে ভুলে গেল। লোকটা আবার বলল, বাইরে দেখছো কেমন কোট পেন্টেলুন পরে দিব্যি উট খুঁজে বেড়াচ্ছি, কিন্তু বুকের ভেতরটা আমার শূন্য খা খা করছে। মধুমালতী চোখ দুটিতে কালো দিঘির জলের মতো জল ছাপিয়ে এলো। লোকটি বলল, পৃথিবীতে কে সত্যিকারের সুখী বলতে পারো? যার রূপ গুণ ধন দৌলত আছে সে নয়, যার প্রেম ভালোবাসা স্বাস্থ্য শান্তি আছে সে নয়, কেবল সেই সত্যিকারের সুখী লোক যার ঘরে ভালো রাঁধুনি আছে। এ কথা সত্যি নয় কি? আমার মতো দুঃখী বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই। ভাবতে পারো, আমার সার্কাস পার্টিতে 50 জন লোক আছে, তাদের মধ্যে একজনও রাঁধতে পারে না। ভাবতে পারো, 6 মাসে 61 জন রাঁধুনি তাড়িয়েছি। ভাবতে পারো,
7 বছরে আমি 7 বার ভালো করে খেতে পাইনি। জানো, আমার হৃদয়টা কানায় কানায় কান্না দিয়ে ভরা। মধুমালতী আঁচল দিয়ে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল। লোকটা আর চোখে তাকিয়ে তিতিরের অন্য ঠ্যাংটাও চিবিয়ে খেয়ে ফেলে বলল, কেঁদে আর কি হবে? সুখ আমার কপালে লেখা ছিল না, আর কি হবে? এক যদি মধুমালতী চোখ মুছে উৎকণ্ঠিতভাবে জিজ্ঞাসা করল, এক যদি কি? না, যা হবার নয় তা ভেবে লাভ কি? তুমি কি আর এই সুখের বাসা ছেড়ে আমার গরিব ঘরে ঠাঁই নেবে? মধুমালতীর বুকের ভিতর শঙ্খ ঘণ্টা বেজে উঠল। কি হবে? রাজপুত্র কোনোদিন হয়তো আসবে না। কি হবে তাকে দিয়ে? উঠে দাঁড়িয়ে সে বললে, কেন যাব না? অন্য তিতিরটাও খেয়ে ফেলো, আজ আমি কাউকে কেয়ার করি না। তিতির খেয়ে রুমাল দিয়ে মুখ মুছে লোকটা বলল, সত্যি তুমি অনন্য, অসাধারণ, তুমি অনিন্দিত। দুনিয়াতে তোমার মতো কেউ নেই। শেষটা তুমিও ওই 61 জনের মতো আমাকে ছেড়ে চলে যাবে না তো? মধুমালতী বললে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বললে, দুঃখে দুঃখে পৃথিবীটাকেই বিশ্বাস হারিয়েছি। তাছাড়া বাবা বলতেন স্ত্রীলোককে কদাচ বিশ্বাস করতে নেই। আচ্ছা, এক কাজ করলে হয় না? এসো না, আমরা বিয়ে করে ফেলি। দেখো, আপত্তি করো না। পরিদিদি কি ছাই দেবে রাজকন্যাদের? আমি তোমাকে যেসব লাল নীল ডোরা কাটা ফুটকে দেওয়া শাড়ি দেব, হিরে মুক্ত বসানো গয়না দেব, তাই দেখে রাজকন্যাদের কেন স্বয়ং পরিদিদির চোখ ঠিকরে বেরিয়ে আসবে। আচ্ছা, রাতে তোমার কোনো আপত্তি নেই তো? মধুমালতী ব্যাকুলভাবে বলল, গোটা সার্কাস পার্টির জন্য? রোজ দুবেলা 50 জন লোকের জন্য? আরে দূর, ওরা নিজেরা রেঁধে খাবে, আমার বউ একা আমার জন্য রাঁধবে। না বলো না, তাহলে আমি বুক ফেটে মরে যাব। না হয় যেদিন তোমার রাঁধতে ইচ্ছা করবে না সেদিন ছুটি নিও, কিন্তু না বলো না, আমরা সেদিন হোটেলে খাবো। মধুমালতী সগর্বে বলল, রোজ আমি খুশি হয়ে তোমার জন্য রেঁধে দেব। লোকটাও খুশি হয়ে বলল, তবে আমরা কিসের জন্য অপেক্ষা করে আছি? চলো, পুরুত ঠাকুর আজ কমপ্লিমেন্টারি টিকিট পেয়ে সার্কাস দেখতে এসেছেন। এই তো পরম শুভ মুহূর্ত। মধুমালতী বলল, কিন্তু পরিদিদি যদি রেগে রাজকন্যাদের বর না দেন? কুস পরোয়া নেই, আমি বর দেব। আমার 2 ম্যানেজারের সঙ্গে 2 জনার বিয়ে দেব। যদি রেগে গিয়ে ওদের গিরগিটি বানিয়ে দেন তাহলে তো ভালোই হয়। রোজ আমি গিরগিটির খেলা দেখাবো। চলো, আর বিলম্ব কিসের? ওই দেখো, হাম্বা হাম্বা করে ডাকতে ডাকতে উটটাও এসে উপস্থিত হয়েছে। সমাপ্ত। গল্প মধুমালতী, কলমে লীলা মজুমদার, কণ্ঠে আমি রোজি। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা, ভালো লাগা ও ভালোবাসা আমার চলার পথের পাথেয়।